আমি বলেছিলাম শেখ হাসিনার সঙ্গে মুক্তিযুদ্ধের, শেখ হাসিনা চলে গেছে সে কারণে মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে। যারা এই কথা বলছে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। আমি বলেছিলাম যারা বলতেছিল 47 ছিল স্বাধীনতা আর 24 ছিল স্বাধীনতা, 71 ছিল গন্ডগোল, আমি বলেছিলাম তারা হলো আলবদর রাজাকারের সন্তান। আজকে একটা প্রেক্ষাপটে আইসা এটা সাংঘাতিক ভাবে উদ্ভাসিত হচ্ছে যে 5ই আগস্টে যে কালো শক্তির যে আন্দোলনটা, সেই আন্দোলনটা ছিল অনেক বেশি ষড়যন্ত্রমূলক এবং অনেক বেশি কুটিল এবং জটিল। তারা 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য 5ই আগস্টকে তারা ব্যবহার করতে চেয়েছিল। এবং গত 18 মাস বিএনপি সরকারের আগের ইউনূস সাহেবের যে 18 মাস, সেই ইউনূস সাহেবের 18 মাসটা ছিল অন্ধকারের যুগ। আমি এটাকে বলবো বাংলাদেশের রাজনীতিতে আইএমএ জাহালিয়া। সেই অন্ধকারের যুগে ইউনূস সাহেব যা করতে চেয়েছিল, এবং এই যে ছেলে পেলে তাকে ধরে কালো শক্তি যারা এটাকে সার্বিকভাবে সহযোগিতা করে দেশটাকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল, এবং দেশের 71 সনের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশকে যারা অস্বীকার করতে চেয়েছিল, এখন সময়ের বিবর্তনে খুব দ্রুত সময়ের মধ্যে এটা প্রতিভাত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে যে কালো শক্তি জামাত এবং এইসব দুষ্ট ছেলে পেলে, আমি এদেরকে আর কি বলবো, তারা আসলে ষড়যন্ত্র করেছিল এবং সেই ষড়যন্ত্রটা ধরা পড়ে গিয়েছে। ইউনূস সাহেব ছিল তাদের সবারই গডফাদার, সমস্ত অপকর্মের গডফাদার ছিলেন ইউনূস সাহেব, আর তারা ছিল ইউনূস সাহেবের আসল শক্তি। এখন সবগুলো ধরা পড়ার কারণে ইউনূস সাহেব দেখলাম গত রাত্রে নাকি চলে গেছেন, আসবেন কিনা জানি না, কিন্তু আমার ধারণা ইতিহাসের দায় ইউনূস সাহেবকে মিটাতেই হবে। যে ইতিহাসকে তিনি কলঙ্কিত করেছেন, কালিমালিপ্ত করেছেন, ইউনূস সাহেবকে কিন্তু সেই ইতিহাসের দায় মিটাতে হবে। কোথায় যাবেন জানি না, হয়তোবা ফ্রান্সে যাবেন, বয়স হয়েছে, বিদেশেই মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ নিয়ে নিতে পারে, কিন্তু মৃত্যুর পরও মীর জাফরের মতো, ওই যে যেমন বলা হয় মীর জাফরের বংশধরেরা যে মুর্শিদাবাদের যে জায়গাটায় থাকে, সেই জায়গাটার নাম হলো নিমক হারামের দেউরি। ইউনূস সাহেবেরও যদি কেউ থেকে থাকে, সেইটা আজকের আধুনিক জগত ইউনূস সাহেবের সেই কর্মকাণ্ডটা নিমক হারামের দেউরিতে যারা থাকে তাদের সঙ্গে পরিগণিত হবে এবং তাদের সঙ্গে যুক্ত হবে। আমি তাই মনে করি এখন সেই সবাই এখান থেকে ছাড়া পাইতে চাচ্ছে, ইতিহাসের দায় কেউ নিতে চাচ্ছে না। এই যে মব করেছে, সন্ত্রাস করেছে, বীর শ্রেষ্ঠ যারা, তাদের সেই স্মৃতিস্তম্ভ ভাঙ্গিয়া পা দিয়ে পাড়ায় ডেইনে ফেলাইছে, যারা এই দেশের মব করে করে এই দেশকে লুণ্ঠন করেছে, এই দেশের শিক্ষা সংস্কৃতি ইতিহাসকে যারা ধ্বংস করতে চেয়েছে, যারা বাধা দিয়েছে তাদেরকে হত্যা করেছে, তার দায় তাদেরকে নিতেই হবে, তার পরিণাম তাদেরকে ভোগ করতেই হবে। এই কারণে এখন সবাই বাঁচতে চাচ্ছে। এটাকে বলে ইয়ানফসি ইয়ানফসি ইয়ানফসি, যেটা হাসরের দিনে পাপীরা সবাই বলবে আর কি। এই হলো অবস্থাটা, ইয়ানফসি শুরু হয়েছে। আমি এই ইয়ানফসির আরেকটা লক্ষণ বোধহয় দেখতে পাচ্ছি। আপনাকে একটু ধরিয়ে দিই যে ইউনূসের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, আপনি যখন ইউনূস সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করছে, তখন দেশে একমাত্র নিরপেক্ষ জায়গা থেকে স্পষ্ট ভাবে আপনি বলেছিলেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার কোনো যুক্তি নাই এবং আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করা সম্ভব না। কিন্তু ইউনূস সরকারের উপদেষ্টারা তখন বারবারই বলেছিল যে আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করবে। এখন এসে উপদেষ্টা মাহফুজ, সাবেক উপদেষ্টা, সে বলছে আওয়ামী লীগ ফিরে এসেছে, আওয়ামী লীগ আছে, ফিরে চলে এসছে। আসিফ নজরুল বলছে আওয়ামী লীগ আছে। সেই সময় যে তারা করলো কর্মকাণ্ড, এখন যে তারা বলছে আওয়ামী লীগ আছে, তারপরে এক একজন বলছে আমাদের কোনো দোষ নাই,
এইটা কি কোনো আতঙ্ক থেকে, ওই যে ইয়ানপসি বললেন, সেই জায়গা থেকেই কি তারা এখন আওয়ামী লীগকে নিয়ে কোনো দুশ্চিন্তা আছে? কারণ অনেকেই বলেন যে আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপি দুশ্চিন্তার কোনো কারণ নাই, বিএনপিও বিশাল শক্তিশালী দল। কিন্তু এই যারা 5 আগস্টের পরবর্তী সময় সরকার চালিয়েছে, এদের জন্য কি কোনো আতঙ্কজনক পরিবেশ তৈরি করছে এখন, দেখুন যখন শেখ হাসিনা ফেরার কথা বা আওয়ামী লীগের ফেরার কথা বলা হচ্ছে? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক আমরা অপেক্ষা আছি যে ডিস্টার্ব করতেছিল। জি জি জি, আপনি কি আমার প্রশ্নটা শুনতে পাইছেন? হ্যাঁ, আমার প্রশ্নটা কি শুনতে পাইছিলেন আপনি? আমার প্রশ্নটা কি শুনতে পাইছেন আপনি? আমি বলছি যে এই যে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি কিন্তু অস্পষ্ট হচ্ছে। জি, আপনি কি বের হয়ে আবার ঢুকতে চান? আমার মনে হয় আবার একটু ঢুকলে ভালো হবে। আছে, ঠিক আছে, আমি শুনতেছি। আমার প্রশ্নটা হলো, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ নজরুল, এরা যে এখন এসে বলতেছে যে আওয়ামী লীগ ফিরে এসছে, আওয়ামী লীগ আছে, কিন্তু তারা ক্ষমতা আমলে থাকার সময় তো আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে চেয়েছে। আপনি তখন বাংলাদেশে একমাত্র স্পষ্টবাদী মানুষ বলেছিলেন যে শক্তি দিয়ে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না বা তাদেরকে রাজনীতি থেকে বাইরে রাখা যায় না। এখন এসে আপনার কথাটাই কিন্তু মাহফুজ আলম এবং আসিফ নজরুল স্বীকার করতে, এর তাৎপর্য কি? এর তাৎপর্য হলো তারা তখন ক্ষমতার মোহে অন্ধ ছিল এবং তারা ক্ষমতার আস্ফালন করছিল, ইতিহাসটাকে তারা স্বীকার করতে চাচ্ছিল না। কিন্তু সারা পৃথিবীর ইতিহাস, বিশেষ করে বাঙালি জাতির ইতিহাস একটা কথা সুস্পষ্ট ভাবে বলে যে সত্য প্রতিষ্ঠিত হবে, ইতিহাসের সত্য। এইটাকে ইউ ক্যান ব্লাফ সাম মেন ফর মেনি টাইমস, মেনি মেন ফর সাম টাইম, বাট নট অল মেন ফর অল টাইমস। তুমি কিছু লোককে অনেক দিনের জন্য বোকা বানাইতে পারবা, অনেক লোককে কিছুদিনের জন্য বোকা বানাইতে পারবা, কিন্তু সব লোককে সব দিনের জন্য বোকা বানাইতে পারবা না। এর কারণ হলো আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তার একটা ইতিহাস আছে, তার একটা আদর্শ আছে বা ছিল। আওয়ামী লীগের নেতৃত্ব চরমভাবে ফেল করছে, ভুল করছে। গত 15 বছরে আওয়ামী লীগের নেতৃত্ব এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছিল। তারাও সেই অহংকারে, আত্মহমিকায় ভুগছিল যে তারা বুঝি শক্তি দিয়ে সবকিছুকে উতরিয়ে যেতে পারবে। কিন্তু সেই শক্তি একটা পর্যায়ে এসে, যেহেতু শক্তিটা ছিল অন্যায় অপরাধের শক্তি, নির্বাচন না দেওয়ার শক্তি, মানুষকে গণতন্ত্র থেকে বঞ্চিত করার শক্তি, মানুষের অধিকার থেকে বঞ্চিত করার শক্তি তারা প্রদর্শন করেছিল, এক সময় মানুষ ঘুরে দাঁড়িয়েছে। আপনি বলবেন 5 আগস্টে কি মানুষ সঠিকভাবে ঘুরে দাঁড়িয়েছে? আমি বলবো হ্যাঁ, মানুষ সঠিকভাবেই বুঝে ঘুরে দাঁড়িয়েছিল গণতন্ত্রের আন্দোলন করার জন্য, যে হাসিনা সরকার চলে যাবে, ভোট হবে, ভোটে যারা নির্বাচিত হবে তারা এই দেশের দায়িত্ব পালন করবে, এবং হাসিনা সরকার এবং তার লোকজন হাইব্রিডরা যারা এই দেশের মানুষকে অত্যাচার ও বিচার করছে, যদি প্রতিষ্ঠিত হয় এবং প্রমাণিত হয়, বিচার তাদের বিরুদ্ধে হবে। কিন্তু যে কাজটা হচ্ছে সেটা আমরা সবাই মনে করতে চাইলো, মানে অবুঝ মানুষেরা মনে করতে চাইলো আওয়ামী লীগ আর ফিরে আসবে না। ইট ইজ নট এ ফ্যাক্ট, আওয়ামী লীগ ফিরে আসবে। যখনই আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, আওয়ামী লীগের নেতৃত্বের ভুল আছে, তাদেরকে, তারা হয়তো বা পলিটিক্সে কোনোদিন আসতে পারবে না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে যারা কাজ করবে সেই ফুল দাঁড়াবে। এখানে কিন্তু একটা গ্যাপ আছে,
গ্যাপটা কিন্তু গত ইলেকশনেও ছিল। আমি এমন কথা বলি যে কথাটা 2 দিন পরে সবাই বলবে, এখন সবাই বলবে ফজলুর রহমান বললো কি। গ্যাপটা কি জানেন? আমরা কিন্তু আমাদের মনের অজান্তে আমরা কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তিকে এই দেশে আমাদের সেকেন্ড পাওয়ার করে দিচ্ছি। ইলেকশন করতেছি আমরা, মনে করেন ঢাকা আইনজীবী সমিতিতে অথবা সুপ্রিম কোর্ট বারে ইলেকশন করতেছি, আমরা কাউকে ইলেকশন করতে দেই নাই, আমরা জামাতে ইলেকশন করতেছি। কাজে আমরা যদি প্রথম হই, হ্যাঁ তাও হচ্ছে, কিন্তু সেকেন্ড হবে জামাত, মধ্যে তো কেউ নাই। কিন্তু আমরা যদি কোনোদিন ফেল করে যাই, তাইলে কিন্তু যাকে এখন সেকেন্ড বানাচ্ছি আমরা অজান্তে, তারা কিন্তু ফার্স্ট হয়ে যাবে। তখন কিন্তু 7 দশে 70 বছরও কিন্তু আমরা কাইন্ডার পথ ফুরাইব না জামাত একবার ক্ষমতায় আসলে। কারণ এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মুনাফিক অপশক্তি। জামাত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মুনাফিক অপশক্তি। এরা যদি একবার ক্ষমতা আসতে পারে, মাসে যা করছে 90 বছর তারা এটা করে ছাড়বে। কাজে আমি সবাইকে সাবধান হতে বলি জামাত এবং স্বাধীনতা বিরোধী শক্তি সম্পর্কে, এবং এইসব এই বাটপার, চিটার, অসভ্য, অভদ্র, অন্যায়কারী, টাকা লুণ্ঠনকারী এইসব ছেলে পেলেদের সম্পর্কে আমি সবাইকে সাবধান হইতে বলি। আমি বলতে চাই যে এই দেশে ধরেন এমপি ইলেকশন গেছে গা, সেকেন্ড পার্টি কোনটা? 33% ভোট পাইছে জামাত জোট। আমি কিন্তু এটা বলছি, পার্লামেন্টে বলছি। আমি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সামনে পার্লামেন্টে 18 কোটি মানুষের সামনে বলছি, যদি আওয়ামী লীগ থাকতো অথবা আওয়ামী লীগ না হইয়া মধ্যে একটা শক্তি যদি ইলেকশন করতে পারতো, জামাত কি 33% ভোট পাইতো? এখন কিন্তু জামাত 33% ভোট পাইছে। যে জামাতের ভোট ছিল 6%, সেটাকে কিন্তু আমরা ইচ্ছা করে তাদেরকে 33% দিছি। এই শক্তিতে এখন জামাতের আমির বলে হাসিনাকে ফেলতে 36 দিন লাগছে, তারেক রহমান 36 ঘন্টার মধ্যে পালায়া যায়। গোলাম পারওয়াররা এই কথা বলতে সাহস পায় কেন? তারা দেখতেছে বাবা আমরা তো 70টা সিট পাইয়া ফেলছি, আর বাচ্চা কাচ্চাকে নিয়ে 76টা সিট আমরা পাইয়া ফেলছি, পার্লামেন্ট সিট। কাজে আমরা ইচ্ছা করলেই ফেলে দিতে পারবো। কিন্তু এই ভোটটা যদি তৃতীয় শক্তি থাকতো, তাইলে জামাত কিন্তু ওই 10 বা 15-র মধ্যে আটকে যেত। এই জায়গাতে কিন্তু আমার মনে হচ্ছে একটা মস্ত বড় গেপ থেকে যাচ্ছে রাজনীতির। আমরা ইচ্ছাকৃতভাবে অপশক্তিকে এইখানে সুযোগ করে দিচ্ছি কিনা, এটা আমার মনে কিন্তু প্রশ্ন আছে। যেমন ধরেন ঢাকা সিটি কর্পোরেশনের ইলেকশন, আমার দক্ষিণে মনে করেন একজন বিএনপি দাঁড়াইলো, এখন সালাম সাহেব আছে, হয়তো বা ইশাক আছে, দুইজনের যে কোনো একজন বিএনপি থেকে দাঁড়াইলো। আর এইসব ছেলে পেলেদের একজন কি কি নাম ডাকছে, বিপি, এরপরে আরো কে কে 2-1 ওই যে আসিফ বুয়া, এরা দাঁড়াইতে চায়। এরা কোন সাহসে দাঁড়ায়? একমাত্র সাহস হইল যে আমরা ফেল করলেও সেকেন্ড পার্টি হোক, কারণ মধ্যে তো আর কেউ নাই। কিন্তু এখানে যদি মধ্যে কোনো শক্তি ইলেকশন করতে পারে, তারা 3য় নম্বরে যাইবো যে এদের জামানত বাঁচবে না। কিন্তু এদেরকে যদি সুযোগ দেওয়া হয়, মধ্যে কোনো শক্তি না থাকে, তাইলে এরা কিন্তু কন্টেস্ট করবে, এবং বিপজ্জনক অবস্থায় বিভিন্ন মিউনিসিপ্যালিটি ইলেকশন আমাদেরকে করতে হবে, এবং লোকাল ইলেকশন। কথাটা কি আপনার ধরেন উপজেলা ইলেকশনে একজন দাঁড়ালো বিএনপি আর একজন জামাত, তখন তো মানুষ 2 ভাগে ভোট দেব, আর তো মানুষের কোনো চয়েস নাই। এই যে মানুষকে আমরা চয়েস নাই অবস্থায় নিয়ে যাচ্ছি, এইটা কিন্তু আমাদের রাজনীতির একটা, আমার মনে হচ্ছে রাজনীতির কৌশলের পুরো ত্রুটি থেকে যাচ্ছে বলে আমি মনে করি। ফ্রি ছাড়েন, যারা ইলেকশন করেন, আওয়ামী লীগের যদি কেউ দুষ্ট লোক থাকে, যার নামে মামলা আছে তারা ধরে জেলখানায় নিয়ে যান, কিন্তু যার নামে মামলা সে দাঁড়াইতে চায় তাকে সুযোগ দেয়া দেন। লোকাল গভর্নমেন্টে যদি কেউ দাঁড়াইতে চায় দাঁড়াবে, তখন দেখবেন এই জামাতের অবস্থা কি দাঁড়ায়। কিন্তু এখন যদি আপনি তাকে সুযোগ দেন এককভাবে ইলেকশন করার বিএনপি আর জামাত, তাইলে কিন্তু এই যে ওই যে বাকবাকুম যে ডাকটা, এটা কিন্তু জামাতের থাকে যাবে। তারা মনে করবো আচ্ছা বিএনপি পাস করলো, আমি তো সেকেন্ড পার্টি। এ হলো অবস্থাটা। এই জায়গাটা আমাদের গ্যাপ থেকে যাচ্ছে।
কাউকে আপনি নিষিদ্ধ করে, এখন তো বুঝতেছেন নিষিদ্ধ করে খুব বেশি দিন রাখা যাবে না, কারণ নিষিদ্ধটা সারা পৃথিবী চায় না। আমেরিকা চায় না, ইন্ডিয়া চায় না, কেউই চায় না পৃথিবীর যে একটা দল নিষিদ্ধ থাক। দল নিষেধ, মুসলিম লীগকে তো নিষিদ্ধ করতে হয় নাই। মুসলিম লীগের স্বাধীনতার পরে 69 সনে মুসলিম লীগ ইলেকশন করছে, সেখানে সবুর খান সহ কয়েকটা সিট পাইছিল। কিন্তু এখন যদি মুসলিম লীগ এসে জনগণকে আব্বাজান ডাকে, হারিকেন মার্কায় কিন্তু কেউ ভোট দেবে না। ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেন যে তারা এই করছে, কিন্তু আপনি যদি তাকে যদি নিষেধের মাধ্যমে তাকে রাজনীতি করতে না দেন আইনের মাধ্যমে, তাইলে কিন্তু তার প্রতি মানুষের আকর্ষণ বাড়বে, যেমন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা বেশি থাকে। এইটা আমাদের প্রথম থেকে মুসলমানদের বেলায় শুরু হয়েছে। আদমকে বলছিল যে তুমি যেখানেই যাও, আল্লাহ বলছিল তুমি ওই কর্ণে যাও না, ওই চতুষ্কোণের দিকে তুমি যাও না। কিন্তু এটার প্রতি অ্যাট্রাকশন হলো তার স্ত্রী, আমাদের প্রথম উনি তার স্বামীকে বুঝাতে লাগলেন ওখানে কি আছে দেখন লাগতো, ওইটা দেখতে গিয়েই কিন্তু বিপদে পড়বে। কাজে আপনি যাকে বন্ধ করে রাখবেন তার প্রতি কিন্তু মানুষের আকর্ষণ থাকবে। 10 বছর 15 বছর পরে যে ছেলেটির বয়স এখন 5 বছর, তার বয়স কিন্তু 20 বছর হবে। 5 বছরের ছেলেটি কিন্তু জানলো না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আরো 15 বছর পরে তার যখন 20 বছর বয়স হবে বা 18 বছর বয়স হবে, ভোট দেওয়ার মতো বয়স, তখন সে জানতে চাবে একটা দল যে নিষিদ্ধ, এই দলটারে নিষিদ্ধ করছিল কেন। এই অ্যাট্রাকশনটা কিন্তু আসবে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের অ্যাট্রাকশন বেশি আসে।